লাগবে গো। তা কেমন কাপড় দেখবে নীলিমা? ওই রোজকার পরার মতো কিছু একটা দেখাও না। ওই রোজ পরার কাপড় কেমন খারাপ হয়ে গেছে। তা আজ বড় তোমায় খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজ অনেক দিন পর বর আমায় 300 টাকা দিয়েছে। এমনিতে তো জানো কেমন হার কিপটে, হাত থেকে একটা টাকা গলে না। তা অনেক দিন পর দিল, ভাবলাম যাই লতাদের দোকান থেকে কাপড় কিনে আনি। আসলে কি বলো তো, পুরুষ মানুষ না বোঝেই না যে মেয়েদের একটা নিজস্ব খরচা থাকে। সেই দুঃখ আর কার কাছে করবো গো লতাদি। সেই কারণেই তো আমার এই দোকান করা। কতদিন আর হাত পেতে চালাবো বলো ওর কাছে। হ্যাঁ গো, দিনের শেষে নিজের একটা কিছু হওয়া খুব জরুরি। চাইতে চাইতে তো আর পারাই যায় না, আর ওরাই বা কত দেখবে। হ্যাঁ গো দিদি, সেটাই। আচ্ছা, এই কাপড় দেখাও দেখি। এই লাল কাপড়টা নাও, তুমি ফর্সা মেয়ে, ভালো লাগবে। সবগুলোই তো ভালো লাগছে গো লতাদি। এখন তুমি যখন বলছো তবে লালটাই দাও। ঠিক আছে, আজকে তবে আসি। হ্যাঁ, আবার এসো কিন্তু বোন। তোমার কাছে এত কম দামে পাই, তাই তো আসি। এত কম দামে তো অন্য কেউ বেচে না গো। সবাই যাতে নিতে পারে তাই আমি সস্তা করেই বেচি। সেই জন্যই ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা। এখন আসি। আর একটা কথা ভাই। কি কথা গো? অবিনাশ বাবু আমাকে দেখতে পারেন না, বুঝলে তো। আসলে গ্রামে থাকি কি না। ছাড়ো তো ওর কথা, ওর কথা কানে নিও না। চলি কেমন? এই বলি, মগের মুলুক পেয়েছিস নাকি? হ্যাঁ, কেন সকাল সকাল তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথাবার্তা ঠিক করে বল। কথাবার্তা ঠিক করে বলবার কি আছে? উচিত কথা পছন্দ হচ্ছে না বুঝি? তা উচিত কথাটা কি শুনি? কার বাপকে জিজ্ঞেস করি তুই এই জমি চাষ করেছিস? কারোর বাবাকে জিজ্ঞেস করবার আমার দরকার নেই। আমার নিজের বাবার জমি আমি নিজে চাষ করেছি। হ্যাঁ, তুই বললি আর তোর বাবার জমি হয়ে গেল নাকি? আমিও বলবো এই দুনিয়া আমার বাবার হয়ে যাবে, আমার বাবার। তোর যা মনোভাব তাতে হয়েই যেতে পারে একদিন। শোন, আমার কথা ভালো করে শোন। এই জমি অবিনাশ বাবুর, তাকে জিজ্ঞেস করে এই জমিতে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই। হতেই পারে সে তোর বাবা, কিন্তু তার থেকে তোর একটা মতামত নেওয়া উচিত। আহারে, আমার অবিনাশবাবুর দালাল সকাল সকাল দালালি করতে এসে গেছে এখানে। তা ভালোর জন্য আর সত্যির জন্য দালালি করা মঙ্গল। কি সত্যি? আমার বাবারও আগে থেকে আমার দাদু এই জমি চাষ করেছে, আর এখন বললি হলো বাবার জমি? দালাল কোথাকার একটা, ভাগ এখান থেকে। ভালোভাবে কথা শোন বলে দিচ্ছি। এই জমি চাষ করা বন্ধ কর, না হলে কিন্তু ভালো হবে না। আমায় শেখাতে আসিস না। আমি যা করেছি জেনে বুঝি করেছি। আমি তোর কথা শুনে কাজ বন্ধ করব না। আমার বংশ পরম্পরা আমি চাষ করবই করব। শরীরটা ভালো যাচ্ছে না আজকাল। তা শরীরের উপর এমন অত্যাচার করলে কার শরীর ভালো থাকে বলো? আসলে ব্যাপারটা সেটা নয় পূজা। তবে ব্যাপারটা কি শুনি। ব্যাপারটা হচ্ছে যে শহরের আবহাওয়া ঠিক মানিয়ে নিতে পারছি না। যত যাই হোক, কাজের জন্য শহরে থাকতে হয়, কিন্তু শহর আর ভালো লাগে না রে। এখানে ইট কাঠের জঞ্জাল ছাড়া আর কিছু নেই। তবে তুমি কি করতে চাও? কেমন হবে বলতো আমরা যদি গ্রামের বাড়িতে যাই? ধরো, আমার হাওয়াটাও বদলে যাবে, আর কদিন গ্রামটাও ঘোরা হবে। ধুর, তুমি যে কি বলো! গ্রাম শুদ্ধ লোক শহরে আসার জন্য মরছে, আর তুমি শহর ছেড়ে গ্রামে যেতে চাইছো? কেন, তোমার গ্রাম ভালো লাগে না? ধুর, গ্রাম আবার একটা থাকার জায়গা হলো? আমার গ্রাম ভালো লাগে না, আমার শহরই ভালো লাগে। আমার একটা কথা শোনো লক্ষ্মীটি, অন্তত 7টা দিনের জন্য গ্রামে চলো, দেখবে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। আরে না বাবা,
তোমার যা হোক এখানেই হবে, এত ডক্টর আছে এখানে। তুমি দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। আমার গ্রামে গিয়ে 7 দিন কেন, একদিনও থাকতে ভালো লাগে না। আমাকে তুমি ভালোবাসো? এটা আবার একটা জিজ্ঞেস করার মতো প্রশ্ন হলো? নিশ্চয়ই ভালোবাসি। তবে আমার ভালোবাসার দিব্যি, তুমি গ্রামে চলো 7 দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত শুনি? তোমাকে যা খেতে দেব তাই কিন্তু খেতে হবে, তখন বলতে পারবে না এমনিতে তো ভালো মন্দ খাবার ছাড়া থাকতেই পারো না। গ্রামে গেলে কিন্তু তেমনটা জুটবে না। ঠিক আছে বাবা, তোমার শর্ত আমি মেনে নিলাম। তুমি ভালোবেসে যাই খেতে দেবে আমি তাই খাবো। বেশ, ঠিক আছে তাহলে। কিরে নগেন, তোর মুখ চোখ এমন হয়েছে কেন? তা আপনাকে কি করে আর বলবো কর্তাবাবু, বড় বাবুর কাছে গিয়েছিলাম, তা সকাল সকাল যা কথা শোনালেন মাথাটা খারাপ হয়ে গেল। তুই রতনের কাছে গিয়েছিলিস? হ্যাঁ গিয়েছিলাম তো। তা সে কি করছে? ওই আপনাদের পুরনো জমিটা চাষ করছিল, তা মানা করলাম, বললাম যে একবার বাবার থেকে অনুমতি নেওয়া দরকার তোমার। তো আমার গুণধর বড় ছেলে তা শুনে কি বলল? আমাকে ভাগিয়ে দিল, বলল যে দাদুর আমল থেকে চাষ হচ্ছে, বাবাকে জিজ্ঞেস করবার কোনো প্রয়োজন নেই। দেখো নগেন, আমার 2 ছেলে পলাশ আর রতন, তবু ছোট ছেলে পলাশই আমার বেশি প্রিয়। রতনকে কোনো দিনই ঠিক পছন্দ করতে পারলাম না ওর এই স্বভাবের জন্য। সে কি আর জানি না কর্তা, আপনাকে এতদিন ধরেই দেখছি। আর শোন নগেন, তো একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? ওদের ঘরে গিয়ে 4টি কথা শুনিয়ে আসতে হবে। আমার কিন্তু মনে হয় কর্তাবাবু অন্য ব্যাপার রয়েছে এর ভেতরে। কি ব্যাপার বলতো? আমার মনে হয় এর ভেতরে রতন বাবুর বউ মানে নীলিমার দিদিমণি আছেন, আর ওর বুদ্ধি দিয়ে এসব ঘটনা ঘটছে। তোর কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, হলেও হতে পারে। এই খাটুনি আর পোষাচ্ছে না গিন্নি। হ্যাঁ, এই গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে এতটা পথ যাতায়াত করে তার উপর হাড় ভাঙা খাটাখাটনি করা, ওহ, শরীর আর কত দেবে বলো? ভাবছি একটা কাজ করব, তুমি যদি চাও। তুমি যা চাইছো সেটা আমি চাইবো না এমন কি হতে পারে? কি করতে চাও বলো? ভাবছি এই গ্রামেই একটা ফাস্ট ফুডের দোকান দেব, মানে ওই মোমো, চাউমিন, মোগলাই ইত্যাদি। তা তো বেশ, দাও না, তোমাকে আটকাচ্ছে কে? মানে টাকা পয়সার দিকটা ঠিক আছে, তুমি অত চিন্তা করছো কেন? তুমি রোজ যে টাকা দাও আমাকে, সেটা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি কিছু জোগাড় করে রেখেছি, তার থেকেই আমি তোমাকে দেব। সেই টাকা দিয়ে অন্তত শুরুটা তো করতে পারবে। তুমি ধন্য গিন্নি, তুমি ধন্য। তোমার মতো বউ পেয়ে আমি ধন্য হয়েছি। ঠিক আছে থাক, আর বউয়ের প্রশংসা করতে হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আজকে বড় খুশি হয়েছি। আহা, আমার কি সৌভাগ্য! এই সকাল সকাল ছেলে বৌমার মুখ দেখবো, এ তো ভাবিনি। আমরা আসতাম না বাবা, ও তো জোর করলো, তাই এলাম। তা বেশ করেছিস, মেয়ে তো আমার কোনোদিনই কথা শোনে না। তা জামাইয়ের জেদই না হয় তোদের দেখা পেলাম, এমন জেদ মাঝে মাঝে করো পলাশ বাবা। আসলে আমার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, তাই ভাবলাম গ্রামের হাওয়া লাগিয়ে শরীরটা যদি একটু ভালো হয়। তা বটে, এখানে জল হাওয়া সব ভালো, তোমাদের শহরের মতো নয়। এখানে 2 দিন থাকো, দেখবে চাঙ্গা হয়ে যাবে। তোমার বৌমা তো আসতেই চায় না। সে কি কথা? আমার বাবা এসব গ্রাম টাম ভালো লাগে না, আমার শহরই ভালো। আসলে ও একটু শহুরে মেয়ে তো, তাই এদিকে গ্রামের সাথে সবকিছু মানিয়ে নিতে পারে না। এখানে শহরের মতো ভালো কিছুই নেই, এ তো গ্রামে কি আর মন বসে? ধীরে ধীরে মন বসে যাবে মা। আসলে ছেলেবেলা থেকেই শহরে বড় হয়েছে তো, তাই গ্রামে ঠিক মানিয়ে নিতে পারবে কিনা কে জানে। হয়তো প্রথম প্রথম কদিন অসুবিধে হবে। ওই যে বললাম অভ্যেস, যদি অভ্যেস করো ঠিকই মানিয়ে নিতে পারবে। ভালোবেসে অভ্যেসটা করতে হয়, একদিন সবকিছু ঠিকই অভ্যেস হয়ে যায়। হ্যাঁ তা তো বটেই, আর তাছাড়া আমরা সবাই আছি, অসুবিধার কি আছে? ঠিক আছে ঠিক আছে, এখনো কথা বলবার ঢের সময় আছে। সবে তো এলে তোমরা, এখন যাও ভেতরে যাও, স্নান করে নাও।
এত দূর থেকে এলে বিশ্রাম করো, খেয়ে দে, পরে কথা হবে। এ কি নগেন, কি করছিস? দেখ তোর ক্ষেত কেমন নষ্ট করে দিয়েছি আজকে। এটাই হয় অবিনাশ বাবুর কথা না শুনলে, বুঝলি? তোর মতো অমানুষ আমি দুটো দেখিনি নগেন। আমি আজকে তোকে মেরেই ফেলবো। আমার কাছে এসেই দেখ না, আমি কি হাতে চুরি পরে বসে আছি নাকি? দেখ নগেন, বেচাল করিস না বলে দিলাম। এমনটা কেন করবি বল? তুই বলেছিলিস না তোর দাদুর জমি, যা তোর দাদুকে গিয়ে জিজ্ঞেস করে আয় কেন করেছি। দেখ সত্যি বলছি, আমি তোকে মেরে ফেলবো। আহ, আমাকে তুই এভাবে মারতে পারলি? তোকে আমি ছেড়ে দিলাম বুঝলি, না হলে আমি তোকে এতক্ষণে টুকরো টুকরো করে কেটে ফেলতাম। তুই যা কাজ করেছিস তার জন্য। ঠিক আছে, এর বিচার বড়বাবু করবেন। আমি অবিনাশ বাবুর কাছে নালিশ করব। আরে চামচা আর কি করবে বল, চামচা তো এটাই করতে পারে। হে, সারাক্ষণ চামচাগিরি করে করে তুই একটা চামার তৈরি হয়েছিস। তুই যে আমাকে মেরে চোখ কালো করে দিলি, আর তার উপর আমাকে গালিগালাজ করছিস, এসব জানলে কিন্তু অবিনাশ বাবু খুব রাগ করবে। কে কি করলো তাতে আমার বইই গেছে। তুই এসে আমার ক্ষেত নষ্ট করেছিস, আমি তোকে মেরেছি। তোকে জানে মেরে দিইনি, ভাগ্য ভালো। যা ভাগ এখান থেকে। বাহ, তোমরা তো স্বামী আর স্ত্রী মিলে ভালোই কাজ করেছো। আর কি করব বলো, মানুষটা বুড়ো হচ্ছে, কতদিন আর বাইরে গিয়ে কাজ করবে। হ্যাঁ, ভালো কাজ করেছো। আগে শরীর দেখা উচিত, শরীর বেঁচে থাকলে সব হবে। তা রান্নাটা তো ভালোই করে, তাই ভাবলাম যদি ব্যবসাটাই শুরু করা যায়। ভালো কথা ভেবেছো। তাছাড়া ব্যবসার মতো স্বাধীন জিনিস আর কি আছে বলো দেখি। আর দেখবে তোমাদের ব্যবসায় অনেক উন্নতি হবে। স্বামী স্ত্রীর পাশাপাশি দোকানের চেয়ে ভালো আর কিছু হতে পারে নাকি? তা কি কি পাওয়া যাবে দোকানে? এখন নতুন নতুন দোকান শুধু মোগলাই আর এগরোল পাওয়া যাবে। আমি কিন্তু মাঝে মাঝেই আসবো তোমাদের দোকানে খাবার খেতে। নিশ্চয়ই আসবে, তোমরা না এলে আর কারা আসবে বলো? তোমরাই তো আমার নিজের লোক। যখন আসবো তোমার দোকান থেকে কাপড় কিনে নিয়ে যাব, আর দাদার দোকান থেকে খাবার খেয়ে যাব। বেশ, এসো কিন্তু। হ্যাঁ, টাকা পয়সা জোগাড় করে নিশ্চয়ই আসবো, তবে তোমার ব্যবসাটা আরো বড় হোক। হ্যাঁ, সবার আশীর্বাদ থাকলে ব্যবসা নিশ্চয়ই ধীরে ধীরে বড় হবে। আর ব্যবসা বড় করার জন্যই তো এত চেষ্টা করছি, যেন তোমাদের ব্যবসা বড় হয়। তোমরা সবাই মিলে সেই প্রার্থনাই করো গো। আজ তবে যাই, আবার আসবো। আবার এসো কিন্তু। নিশ্চয় নিশ্চয়। এগিরে নগেন, তোর এই অবস্থা কি করলো? বাবু, রতনের কাছে গিয়েছিলাম, আমাকে মেরে এই অবস্থা করেছে। কি বললি? তার এত বড় সাহস? আজকে আপনার কাছে এত বছর কাজ করছি, কেউ আমার গায়ে হাত তোলা তো দূর, চোখ তুলে পর্যন্ত দেখবার সাহস করেনি। আর রতন বাবু কিনা আমাকে মেরে এই অবস্থা করলো। তা তুই কিছু বললি না? আপনারা বড় মানুষ, আপনারা আমাদের মতো চাকরদের লাঠি ঝাঁটা মারবেন, এই তো নিয়তি আমাদের। রতন বাবু আপনার ছেলে, বড় ছেলে, তাই আপনাদের আদরের বড় ছেলেকে কিছু বলার সাহস করিনি। বড় ছেলে বলি যে তার 7 খুন মাপ হবে, তা তো হতে পারে না। তা নগেন বাবু, এই অবস্থা কি করে হলো? দেখ তোর দাদাইকে মেরে কি হাল করেছে। দাদা তো আর এমনি এমনি মারেনি, নিশ্চয়ই দোষ আছে নগেনদার। দেখুন কর্তাবাবু, এখন সবাই আমাকেই দোষ দেবে জানতাম। তা দোষ করবার মতো কাজ করলে নিশ্চয়ই দোষ দেবে। আমি তোমাকে ভালো করে চিনি নগেনদা, তুমি নিশ্চয়ই তার এমন কিছু ক্ষতি করেছো যাতে বাধ্য হয়ে এসে তোমার গায়ে হাত তুলেছে। এমনিতে দাদা তেমন মানুষ নন। থাক পলাশ, দাদার হয়ে আর ওকালতি করতে হবে না। কিছু মনে করো না বাবা, আমি দাদার হয়ে ওকালতি করছি না, কিন্তু এই নগেন লোকটা যে ভালো নয়, আমি তোমাকে শুধু সেই কথাটা বলে দিচ্ছি। পলাশ, কি হচ্ছে কি? যেটা সত্যি সেটাই বললাম বাবা। নগেন, তুমি সাবধানে থেকো। এমন করে চলতে থাকলে কিন্তু ভগবানও তোমাকে ক্ষমা করবেন না। কি হয়েছে? এমন ভর দুপুর বেলা মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তুমি আর কি বুঝবে কি হয়েছে?
আশ্চর্য তো, বুঝিয়ে না বললে আমি বুঝবো কেমন করে? সকালবেলায় খেতে খুব খারাপ কাণ্ড হয়েছে। কি হয়েছে গো? সেদিন ওই বদমাস নগেনটা এসেছিল বাবার হয়ে চামচাগিরি করতে। বলল যে জমিতে কেন চাষ করছি আমি, শাঁসিয়ে গেছিল আমাকে। বলেছিল যদি কথা না শুনি তাহলে খারাপ হবে, ফল ভোগ করতে হবে নাকি আমাকে। তা আমি বললাম যে বাবার আগেও দাদু ও জমিতে চাষ করত, তাই সেই সূত্রে আমার অধিকার ওই জমিতে। আমার কাউকে জিজ্ঞেস করবার প্রয়োজন পড়বে না। আজ এসেছে সমস্ত ক্ষেত নষ্ট করে গেছে। ও মা, এত বড় সর্বনাশটা সে করতে পারলো? সেটাই তো ভাবছি গো। মানুষ আজকাল মানুষের সব থেকে বড় শত্রু। মানুষের চেয়ে বড় শত্রু মানুষের আর নেই। কি শোনালে তুমি আজ? শুনেছে আমার প্রাণটা ফেটে যাচ্ছে। কি দাদা বৌদি, কেমন আছো সবাই? বড় খুশি হয়েছি তোমাকে দেখে। এসো এসো, ঘরে এসো। আচ্ছা দাদা, একটা জিনিস আমি জানতে এলাম। আচ্ছা, আজকে নগেন বলছিল তুমি ওকে মেরেছো। আমাকে সত্যি করে বলো তো ঘটনাটা কি ঘটেছে। আজ ওই বদমাস নগেনটা তোমার দাদার জমিতে এসে পুরো চাষ নষ্ট করে দিয়ে গেছে। আমি ঠিক বুঝেছিলাম, বেটা কিছু না কিছু একটা খারাপ কাজ করেছে আর বাবার কাছে গিয়ে সাধু সাজছে। আমাদের নামে খারাপ খারাপ কথা লাগাচ্ছে। দাঁড়াও, ওকে শায়েস্তা করতে হবে। তা কি কি পাওয়া যায় ভালো? তুমি মোগলাই নিয়ে যেতে পারো। তা বেশ, আজকে মোগলাই খাওয়াও। তোমার নতুন দোকান থেকে আজকে মোগলাই খাবো। তা হঠাৎ তুমি মোগলাই কিনে নিয়ে যাচ্ছ কার জন্য? আরে এই অবিনাশবাবুর বাড়িতে ওনার ছোট ছেলের বৌমা এসেছেন। তা বৌমা শহরের মানুষ তো, গ্রামের ঘরের খাবার খেতে পারেন না, তাই ওর জন্য বাইরে থেকে খাবার নিয়ে যাচ্ছি। তা পলাশবাবু এসেছেন বুঝি? না তা না, তা একা আসেননি, সঙ্গে বৌমাকেও নিয়ে এসেছেন। এই নাও তোমার খাবার। আরে আরে, কি তুমি অর্ধেক টাকা দিচ্ছ কেন? এমনিতেই তোমাদের থেকে কম নেই। আমার নতুন দোকান চলবে কেমন করে? যতটা দিয়েছি এই অনেক, এই নিয়েই সন্তুষ্ট থাকো তুমি, এর থেকে বেশি আর চেও না। তা বললে কি হয়? আমার যতটা পাওনা ততটা তো দিতেই হবে আমাকে। দেখো, আমার সাথে বেশি লাগতে আসবে না বলে দিলাম, ঠান্ডা করে দেব। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই তুমি ঠিক জানো না আমি কে? অবিনাশবাবুকে বলে এক্ষুনি তোমার ব্যবসা লাটে তুলে দেব। হ্যাঁ, ভয় দেখানোর মধ্যে তো তোমার ওই হয়েছে। ঠিক আছে বাপু, যাও যাও। তা এতদিন পরে এলে, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। ভালোই করেছো এসেছো। ভাবলাম নতুন বউ, তোমাকে কটা কাপড় দেখিয়ে যাই। আসলে তুমি তো শহরের মানুষ, দেখো যদি গ্রামের মানুষের পছন্দ করা কাপড় তোমার পছন্দ হয়। ও মা, এত সব ভালো ভালো কাপড়! আমার কাপড়গুলো খুব পছন্দ হয়েছে গো। সত্যি তোমার কাপড় পছন্দ হয়েছে? হ্যাঁ, সত্যি খুব সুন্দর কাপড়। আসলে আসার সময় আমি ভয়ই পাচ্ছিলাম, ভাবছিলাম তুমি শহরের মানুষ, তোমার হয়তো ভালো লাগবে না। কি যে বলো কাকিমা, কাপড়ের আবার গ্রাম শহর কি? আমার কাপড়গুলো খুব পছন্দ হয়েছে। কাপড়গুলোর দাম কেমন কাকিমা? এগুলো 300 টাকা করে। এ কি, এত সস্তা? এ তো মনে হচ্ছে প্রায় অর্ধেক দাম। হ্যাঁ, আমাদের শহরে এগুলো 600 টাকার কমে পাওয়াই যায় না। দেখো, এই জন্যই আমি আসতে বলেছিলাম গ্রামে। বাবু, আপনি যখন এসেছেন, আপনার কাছে একটা আর্জি আছে। কি আরজি বলে ফেলো। নগেন বাবু আমাদের দোকানে গিয়ে মোগলাই নিয়ে অর্ধেক দাম দিয়ে এসেছে, আর বলেছেন কিছু বললে আপনাকে বলে আমাদের দোকান তুলে দেবে। কিন্তু অর্ধেক দাম সে কেন দিয়েছে? আমি তো তাকে পুরো টাকা দিয়েছিলাম। নিশ্চয়ই বাকি টাকা সে খেয়ে ফেলেছে। এমনিতে যেমন চোর সে, তারাও বেটার বার বেড়েছে, ওকে শায়েস্তা করতে হবে। ধর বেটাকে, আজ এর একদিন কি আমার একদিন। ধরেছি। তুমি ওদিকে চেলাকারটা নিয়ে এসো তো। আরে কি হয়েছে, কি হয়েছে? ওকে তো মারছো কেন?
মারবো না তোকে আদর করবো নাকি? রাখো না তোমার ঠাকুরকে মাথায় তুলে। এ যে কালসাপ, আমি তোমাকে আগেই বলেছিলাম, ঘরশত্রু বিভীষণ যাকে বলে। আরে করেছেটা কি সেটা তো বলবে, কি করেছিস রে নগেন? দেখুন না বাবু, আমার সবজির দরকার নেই, আমি সবজি নেব না, আর এরাও আমাকে ছাড়বে না। আমি যখন সবজি নিতে চাইলাম না তখন আমাকে এরা ধরে মারতে শুরু করলো। ডাহা মিথ্যে কথা। এ এসে লুকিয়ে লুকিয়ে দাদা সবজি খারাপ করছিল। এর আগেও একদিন করে গেছে, আজকেও এসে জমির ক্ষতি করছিল। আজকে হাতে নাতে ধরেছি বেটাকে। শোন নগেন, তুই আমার কাছে কাজ করিস বলে নয়, আমার কাছে সবাই সমান। আজকাল তোর নামে অনেক খারাপ রিপোর্ট আমি শুনছি, আমার কানে অনেক খারাপ কথা আসছে। তুই মোগলাই কিনেও অর্ধেক দাম দিয়েছিস, আমার নাম করে বলেছিস আমি ব্যবসা তুলে দেব। আমার বাড়িতে গিয়ে আমার বড় ছেলে রতনের নামে আমার কান ভাঙিয়েছিস, আর এখানে এসে তুই ওর জমির ক্ষতি করছিস। এরপর যদি এমনটা করিস, আমি তোকে গ্রাম থেকে লাথ মেরে বের করে দেব। ভুলে গেছে বাবু, ভুলে গেছে, আর এমনটা হবে না, আমাকে ক্ষমা করে দিন। কোথায় গিয়েছিলে এই সকাল বেলায়? তোমায় কতবার না বারণ করলাম এই কুয়াশার মধ্যে ঘরের বাইরে না যেতে, পাছে বুড়ো বয়সে ঠান্ডা কাশি লাগিয়ে আমায় ভোগাবে। তোমার ভোগান্তি তো সারা জীবনের গিন্নি, তার কি আর শেষ আছে? গিয়েছিলাম একটু মাঠের দিকে, ইঁদুরের গর্ত থেকে কিছুটা ধান খুঁড়িয়ে নিলাম। তা তোমার তাঁতের কাজ কদ্দূর? তার বলো না গো, কাল থেকে কেবল একটা শাল বুনতে পারলাম। তাও ভালো, তাও ভালো। গত সপ্তাহে কেবল 2টি বোনা হলো, আর আজকে একটা। এই 3টি নিয়ে হাটে যাব। তা এই নিয়ে কি হবে বলো? এগুলো বিক্রি করে তো কষের চালও কিনতে পারবে না, তার উপরে আনাজপাতি তো আছেই। সে কম কম করে নিয়ে আসবো, দুটো মানুষের এমন কি আর হাট বাজার লাগে বলো? বেশ, তুমি যা ভালো মনে করো তাই এনো, তবে ফেরার পথে আমার জন্যে পান সুপারি নিয়ে এসো। তা আর বলতে হবে, সে আমার মনে আছে। এবার তুমি শালগুলো এনে দাও আমাকে, আমার হাটে যাওয়ার সময় হয়ে এসেছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, কটা মুড়ি মাখিয়ে দিচ্ছি, ওগুলো খেয়ে হাটে যাও। বেশ, তাহলে আমি পুকুর থেকে আসছি, তুমি এই ফাঁকে চাদরগুলো ভাঁজ করে রেখো। কই গো, কোথায় গেলে? বলি খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে আসছি গিন্নি, আসছি, পাওনার হিসেবটা মিটিয়েই আসছি। বলি তোমার ওই খাতাপত্র নিয়ে পরে বসো, আগে খেয়ে আমায় উদ্ধার করো। এদিকে সব কাজ পড়ে আছে, তোমাদের খাইয়ে আমায় আবার ঘাটে যেতে হবে। আর কটা দিন ধৈর্য ধরো গিন্নি, সামনের বৈশাখে তোমার জন্য একটা নলকূপ বসিয়ে দেব, ওখান থেকেই জল তুলে তখন ঘরের কাজ করতে পারবে। সে কবে থেকেই শুনছি, আশেপাশে সব বাড়িতে নলকূপ দিয়ে দিল, এতদিনে তুমি দিতে পারোনি। তখন খুব দাম ছিল গিন্নি, এতদিনে দাম কিছুটা কমেছে। সাধ্যের নাগালে থাকলে বেশি দাম দিয়ে কিনবো কেন? তোমার কিপটেমির স্বভাব আর গেল না। বলি এসব টাকা কি মরার পর সাথে করে নিয়ে যাবে? সব কি আমার জন্য করছি গিন্নি? বাবলুর কথাও তো ভাবতে হবে, ওর ভবিষ্যৎ করে যেতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। ভদ্রভাবে বাঁচার মতন পর্যাপ্ত টাকা আমাদের আছে, তা দিয়েই আমাদের ছেলে খেয়ে পড়ে বাঁচতে পারবে। ওসব তোমার বোকামি বুদ্ধি গিন্নি, এভাবে চললে তোমার বাবার মতো অবস্থা হবে, দিন এনে দিন খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আবার ওই কথা? আমার বাবা গরিব হোক, কিন্তু তাঁর আত্মসম্মান আছে, ওনার মতন তুমি কখনোই হতে পারবে না, বুঝলে? কেমন আত্মসম্মান তা বুঝে ফেলেছি গিন্নি, এতদিন হয়ে গেছে কিন্তু জামাইকে নিমন্ত্রণ দিয়ে নিতে পারিনি। গত বর্ষাকালে ননির বিয়েতে তো বাবার বাড়িতে গেলে, এর মধ্যেই ভুলে গেছো সব? সে তো বিয়ে উপলক্ষে, এমনিতে কি এবছর নিমন্ত্রণ দিয়েছে? সব বাড়ির ছেলেরা শীতে শ্বশুর বাড়ি যাচ্ছে, আর আমার হলো মন্দ কপাল, যাবো তো দূরের কথা, শ্বশুর বাড়ি থেকে একটা নিমন্ত্রণ পত্র পেলাম না। সময় এখনো চলে যায়নি, বুঝলে? শীত কেবল শুরু হলো, এর মধ্যে অবশ্যই বাবা মা নিমন্ত্রণ দিয়ে পাঠাবে। সত্যি মা, আমরা এবার মামার বাড়িতে যাব। আমার যে খুব আনন্দ হচ্ছে, ও বাড়িতে গিয়ে অনেক মজা করতে পারবো। আমিও সেই আশাতেই আছি বাবলু, তোর মা এত বড় বড় কথা বলে, এবার দেখা যাবে তোর মামার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ পত্র আসে কিনা।
কি হে গোপাল, কি খবর তোমার? অনেকদিন পর এলে যে। এই বয়সে কি আর ভালো থাকা যায়? বয়সের ভারে এখন আর তেমন কিছু করতে পারি না। দিন রাত কাজ করেও গুটি কয়েক চাদর বুনতে পারিনি। তা এ কদিনে কয়টা চাদর বুনেছ? 3টে বুনেছি কর্তা, তাতে চলবে? এত কম দিয়ে কি আর হয়? শীতের চাদরের খুব চাহিদা এখন। তাছাড়া তোমার হাতের বুননের কাজও সবাই পছন্দ করে। আগে কত চাদর দিতে আমাকে, দিনে 3-4টে করেও বিক্রি করেছি। সে দিন কি আর আছে কর্তা? এমনও দিন গেছে রোজ 2টো করে চাদর বুনেছি। তা তো বুঝতেই পারছি। তা কত দেব 3টে চাদরে? আরবার যত দিতেন তেমন দিলেই হবে। বেশ, তাহলে নাও 300 টাকা। প্রতি চাদরে 100 করে দিলাম। বেশ বেশ, এটি আমার চাল ডাল হয়ে যাবে বাবু। ও আরেকটি কথা, তোমাকে আমার মেয়ে জামাইয়ের জন্য একটা সোয়েটার বুনে দিতে হবে। আমি উল দিয়ে দেব, সোয়েটার হয়ে যেগুলো থাকবে তা দিয়ে তুমি কিছু বুনে নিও। সে করে দেবক্ষণ, তবে একটু বেশি উল দেবেন কর্তা। 2টো সোয়েটার হলে একটা আমি বিক্রি করতে পারবো। তা আমি পরিমাপ করিয়ে দেব। অর্ধেক সোয়েটার তো আর কেউ কিনবে না তোমার কাছ থেকে। ওহে নরেন, গোপালকে উল দিয়ে দে তো কিছুটা। শুক্রিয়া হুজুর, তবে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বোনা শেষ হলেই দিয়ে যাব। গিন্নি, রান্না শেষ করে ফেলেছো নাকি? শেষ করলেও সমস্যা নেই, আবার উনুন জ্বালাতে হবে বুঝলে। তোমার জন্য আজকে ইলিশ নিয়ে এলাম। ইলিশ এনেছো? ও তো আমার খুব পছন্দের মাছ। কত নিল গো ওটা? ওসব জেনে তোমার কোনো কাজ নেই, তুমি ওটা দিয়ে পাতুরি রান্না করো তো। ঠিক আছে, তুমি তবে হাত মুখ ধুয়ে এসো, গরম ভাত আছে। পাতুরিটা হলেই খেতে দিচ্ছি। ও গিন্নি, আরেকটি কথা বলা হয়নি। এই দাদা আজকে ডেকেছিল, এই শীতে ওরা সবাই বৌদির বাবার বাড়িতে যাবে, তোমাকেও সাথে নিতে চায়। বৌদির বাবার বাড়িতে যাব আমি? হ্যাঁ গো, ওদের সাথে গিয়ে কদিন থেকে এসো। অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি, একটু বেরিয়ে আসলে তোমারও ভালো লাগবে। না গো, এভাবে আরেকজনের বাবার বাড়িতে যাওয়া শোভা পায় না। সবাই নিজে নিজের বাবার বাড়িতে যাচ্ছে, আমি কি করে অন্যের বাড়িতে যাই বলো? তাও ঠিক, শ্বশুর মশাই নিমন্ত্রণ পাঠালে তো আমরাও কদিন তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারতুম। আমার বাবার বাড়ির অবস্থা তো জানোই, বাবা 2জন মানুষের আহার জোগাতে হিমশিম খাচ্ছে। আমরা গেলে কি খাওয়াবে কে জানে, তারপরও হয়তো নিমন্ত্রণ দেবে, নতুন জামাই বলে কথা। সে দিলে ভালো, খরচপাতির চিন্তা ওনার করতে হবে না, আমরাই বাজার সদাই করে যাব। ঠিক আছে, শীত তো কেবল শুরু, এর মধ্যেই বাবা হয়তো নিমন্ত্রণ নিয়ে আসবে। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো তাড়াতাড়ি, আমি পাতুরি বানিয়ে দিচ্ছি। এটা কি করলে তুমি বলো তো? শুধু শুধু কতগুলো উল নিয়ে এলে। নিজেদের কাজ করে সময় পাই না, এটা করব কখন? মহাজন বড় মুখ করে বললে আমি আর না করতে পারলাম না। তাছাড়া তিনি তো বাড়তি কিছু উল দিয়েছেন, সেটা দিয়ে না হয় কয়েকটা সোয়েটার বানিয়ে দিও। ইস, কতগুলো উল দিয়েছে বাবা! ওগুলো দিয়ে কয়েকটা তো দূরের কথা, 2টো সোয়েটারও হবে না। ও সে দেখা যাবে ক্ষণ, তুমি কথা না বাড়িয়ে কাজ শুরু করো। বাড়তি উল লাগলে মহাজনের কাছ থেকে এনে দেব। সে করছি, কিন্তু তোমার মহাজনের হঠাৎ করে সোয়েটারের কি দরকার হলো? উনি তো শালের কারবার করেন। আর বলো না, মহাজনের মেয়ে জামাই আসবে শীতের ছুটিতে, তার জন্যই তিনি এই সোয়েটারটি বানাচ্ছেন। ও, এই কথা? তা আমাদেরও তো 2টো মেয়ে আছে, জয়া আর ননিবালাকে কি তুমি শীতে নিমন্ত্রণ করবে না? কি করে করি বলো তো গিন্নি? মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলে যে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, আমাদের কি সে সাধ্য আছে? তাই বলে নিমন্ত্রণ করবে না? ওগো, আমার মেয়েগুলোরও তো একটু ইচ্ছে করে বাবার বাড়ি থেকে ঘুরে যেতে। তুমি ওদের আনানোর ব্যবস্থা করো, আমরা যা খাই তাই না হয় ওদের খাওয়াবো।
বেশ বেশ, তুমি যখন বলছো আমি আজ কি ওদের নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছি। তুমি ওদের জন্য এখন থেকেই কিছু আয়োজন করো। হ্যাঁ, এভাবে তো আর ডাল ভাত খাইয়ে রাখা যাবে না। তা আমি করে রেখেছি গো, কাহনের চাল, মুগের ডাল, কুমড়োর বড়ি সব আমাদের মেয়েদের জন্য বানিয়ে রেখেছি। এই শুধু কি চাল ডাল খাওয়ালে হবে? মাছ মাংস পিঠে পুলিও তো খাওয়াতে হবে। সেও হয়ে যাবে। আমাদের খাবার এখন থেকে একটু কম এনে ওদের জন্য পিঠার সরঞ্জাম নিয়ে এসো। ঠিক আছে গিন্নি, তাই হবে। এখন আমি যাই, কেমন? পোস্টমাস্টারকে বলে দুটো চিঠি লিখে পাঠাই। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই দেখে যাও, তোমার চিঠি এসেছে। কে চিঠি পাঠালো বাবা? তোমার মামার বাড়ি থেকে চিঠি এসেছে। হ্যাঁ, তা তোর মা কোথায়? ও ঘরে নেই? মা ঘাটে গেছে, এক্ষুনি চলে আসবে। ওই তো বলতে না বলতে মা চলে এসেছে। কি কি হয়েছে? এই সাত সকালে বাপ ছেলে মিলে এত চেঁচামেচি শুরু করলে কেন? আরে চেঁচামেচি করবো না, আজকে আশ্চর্য এক কাণ্ড ঘটেছে গিন্নি। কি কাণ্ড? ব্যবসায় লাভ হয়েছে নাকি নতুন কোথাও জায়গা কিনছো? সে তো প্রতিদিনই কিনছি, তার থেকেও আশ্চর্য ঘটনা ঘটেছে। হেয়ালি না করে কি ঘটেছে বলো তো? ঠাকুর দাদা চিঠি পাঠিয়েছে মা। বাবা চিঠি পাঠিয়েছে? তা কি লিখেছে ওতে? আমাদের শীতের নিমন্ত্রণ জানিয়েছে গিন্নি, বলেছে আগামী মাসের শুরুর দিকে শ্বশুর বাড়িতে চলে যেতে। আগামী মাসের শুরুতে হলে তো বেশি সময় নেই। এই মাস প্রায় শেষের দিকে, হাতে বড়জোর 2-4 দিন সময় আছে। তার মধ্যেই আমরা সব গোছগাছ করে নেব। এতদিন পর যখন শ্বশুর বাড়ি যাচ্ছি, কদিন না থেকে এলে কি হয়? আমার গরিব বাবাকে ডোবানোর পায়তারা করছো তাই না? এতদিন তো বলছিলে নিমন্ত্রণ দেয় না, এখন পেয়েই একেবারে থাকার পরিকল্পনা করে ফেলছো। বারে, আমি না থাকতে চাইলে কি হবে? ওনারাই তো মেয়ে জামাইকে কদিন রাখতে চাইবে, হাজার হোক শ্বশুর বাড়ি বলে কথা। সে পরে দেখা যাবে। এখন তুমি বাজারে যাও, গিয়ে কিছু কেনাকাটা করো গিয়ে। বাবার বাড়িতে গেলে তো আর খালি হাতে যাব না। সে আমাকে বলতে হবে না গিন্নি, আমি হলাম বড় জামাই, কিছু না নিয়ে গেলে কি আমার মান থাকে? বাবা তুমি হাটে যাবে? আমি যাব তোমার সাথে। বেশ বেশ, তবে আয়, কিন্তু একদম বাঁদরামি করতে পারবি না বলে দিলাম, আমার সাথে থাকবি কিন্তু। হ্যাঁ বাবা, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। ননিবালা, আরে ও ননিবালা, কি করছো তুমি? তোমার সাজগোজ কি এখনো হলো না? উফ! ওসব শেষ, আমি এক্ষুনি আসছি বাবা, একটু দাঁড়াও। আর কতক্ষণ দাঁড়াবো বলো তো? এদিকে বেলা দ্বিপ্রহর হলো প্রায়, এখন না বেরুলে যে সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো না। বাবার বাড়িতেই তো যাচ্ছি, দিনে গেলে কি আর রাতে গেলেই বাকি, যখন খুশি তখন গিয়ে ওঠা যাবে। সে না হয় গেলে, কিন্তু আজকালকার পথঘাট কি আগের মতো ভালো আছে গিন্নি? রোজ রোজ ডাকাতি হচ্ছে। বিধাতা না করুন যদি কোনো ডাকাতের পাল্লায় পড়ে যাই, তবে টাকা পয়সা সহ প্রাণটা খোয়াতে হবে না। না না, সে আমি পারবো না বাপু, প্রাণ দিলেও আমার গহনা দিতে পারবো না। তুমি এক্ষুনি গাড়োয়ানকে যেতে বলো, আমি গাড়িতে উঠে বসছি। তাই বসো। ওহে গারোয়ান ভাই, তোমার গরুর গাড়িটা এবার চালানো শুরু করো দেখি। ভাই ভাই, থামো থামো থামো, আমাকে একটু রেখে যাও এখানে। সে কি, তুমি নামবে কেন? আরে সামনে বাজার, শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিছু নিয়ে যেতে হবে না গিন্নি? সে কি, তোমায় না বললাম বাজার করে সব জিনিসপত্র কিনে নিতে, তুমি নাওনি? ওখানেও অনেক দাম গিন্নি, তাছাড়া এখানেও তো হাট আছে, শুধু শুধু ভিন দেশ থেকে বয়ে আনবো কেন? তোমার কিপ্টেমির স্বভাব আর গেল না বলে আজকের দিনটাতেও কি এত হিসেব করতে হলো? আরে কিপটেমি নয় গিন্নি, এটাকে বলে মিতব্যয়ী। আজ যদি এমন হিসেব নিকেশ করে না চলি,
কালকে তোমার বাবার মতো অবস্থা হবে। হয়েছে, এখন বাবার বাড়ি নিয়ে আর খোঁটা দিতে হবে না। তুমি গাড়ি থেকে নেমে যাও, আমি বাবলুকে নিয়ে যাচ্ছি। বেশ, তোমরা ভালোভাবে যেও, আর আমি আসছি তোমাদের পিছু পিছু, কেমন? এই তোমার কাজ কদ্দূর হলো গিন্নি? আমার তো এবার হাটে যেতে হবে। আজকে মহাজনের মেয়ের জামাই আসবে, তাকে সোয়েটারটা দিতে হবে যে। আমার কাজ প্রায় শেষ, এক্ষুনি নিয়ে যেতে পারবে। তা আমাদের মেয়ে জামাইরা কবে আসবে গো? আজই তো আসবার কথা। ভালো কথা মনে করেছো গিন্নি, ওদের জন্য বাজার করে নিয়ে আসতে হবে। তা তোমার বাকি সোয়েটারগুলো কতটুকু হলো? ওগুলো আমি তোমায় বিক্রি করতে দেব না। আমার মেয়ে জামাইরা এতদিন পর আসবে, তাদের তো কিছু একটা দিতে হবে নাকি? বেশ বেশ, তা দিও। আমি না হয় মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নেব, পরে জিনিসপত্র দিয়ে আস্তে আস্তে তা শোধ করব। জিনিসপত্র যে কিনবে, তা ওরা আসবে কখন? আজ আসে কিনা তারও তো কোনো ঠিক নেই। হ্যাঁ, ওই তো ওরা চলে এসেছে। এই দেখো দেখো গিন্নি, আমাদের নাতি কত বড় হয়ে গেছে দেখো। আমরা চলে এসেছি দাদু ভাই, আমরা চলে এসেছি। এসো এসো দাদা, আমরা যে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা তোর বাবা কোথায়? ও আসেনি? আসবে না, সেই হেমন্ত থেকে খেকিয়ে মরছে। তোমার বাবার বাড়ি থেকে তো নিমন্ত্রণ এলো না। এবার যখন সুযোগ পেয়েছে, তা কি আর হাতছাড়া করবে? ও বাজারে গেছে তোমাদের জন্য মিঠাই আনতে। বেশ বেশ, তোমাদের সাথে জামাই এসে ভালোই হয়েছে। ননি আর প্রকাশও আসছে, ওদের সাথে কদিন থাকলে তোদেরও ভালো লাগবে। মাসিরা কখন আসবে ঠাকুমা? এই এলো বলে। এখন যাও দাদু ভাই, ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি তোমাদের জন্য পিঠা বানিয়েছি, তাই খেতে দিচ্ছি। তোমায় আসতে হবে না মা, আমিই নিয়ে খেতে পারবো। তুমি তোমার কাজ করো। তাই যা মা, তাই যা, নিজের হাতে নিয়ে খা। কোথায় গিন্নি? দাও দাও, তাড়াতাড়ি সোয়েটারগুলো দাও। জয়া এসে গেছে, ননিবালাও চলে আসবে। তার আগেই আমার বাজার সদাই নিয়ে আসতে হবে। আমরা চলে এসেছি বাবা, আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। হ্যাঁ বাবা, তোমার জামাই সব বাজার করে নিয়ে এসেছে। তেমন কিছু আনিনি মা, আপনাদের জন্য কিছু ফলমূল আর মিষ্টান্ন। এনে ভালোই হয়েছে। বাবলুটা খুব মিষ্টি খেতে পছন্দ করে, ও ঘুরে ঘুরে খেতে পারবে। দিদি জামাইবাবু চলে এসেছে, তা কোথায় ওরা? জয়া ঘরেই আছে, আর বিমল এখনো আসেনি। আমিও চলে এসেছি মা, আপনাদের জন্য মিঠাই নিয়ে। এই তো বড় জামাই চলে এসেছে। তা কেমন আছো বাবা? ভালোই আছি বাবা, আপনাদের শরীর কেমন? এই তো চলছে কোনো রকম, বুড়ো বয়সে হেঁটে চলে খেতে পারছি। তা আপনার ওই টোঙায় কি আছে জামাইবাবু? ওখানে বাতাসা আছে, এই নাও সবাই একটা করে খাও। তুমি বাতাসা নিয়ে এলে, আর কিছু পেলে না বাজারে? পেয়েছি, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্য সচেতন নাকি কিপটেমি তা ভালো করেই জানি। আপনার আর পরিবর্তন হলো না জামাইবাবু। চুপ কর ননি, আস্তে না আসতেই ওর পেছনে লাগলি। তোমরা আসো বাবা, আর দাঁড়িয়ে থেকো না, ঘরে পিঠা আছে, সবাই খাও বসে। আর তাই যাও, আমি হাটে যাই, কিছু কেনাকাটা করে এক্ষুনি ফিরে আসছি। এই নাও বাবা, ছোট মাছ নাও। তোমাদের জন্য আজ আর তেমন কিছু করতে পারিনি, মাছ আর মুরগির মাংস রেঁধেছি। এসব কি রেঁধেছেন মা? ছোট মাছ দিয়ে কি খাওয়া যায়? সারা পাত কাঁটায় ভরে গেছে। ছোট মাছ না খেতে পারলে মুরগি খান জামাইবাবু, ওতে তো আর কাঁটা নেই।
এক খাবার আর কত খাবো ননি, সেই দুপুরেও মুরগির মাংস খেলাম, এখনো খাচ্ছি। বাবা, হাটে কি ছাগল ভেড়ার মাংস পাওয়া যায়নি? ছিল বাবা, ছিল। আজকে দেরি করে যাওয়ায় ভালো মাংস পাইনি। তোমরা কষ্ট করে ওটা দিয়েই খাও, কালকে আমি হাট থেকে মাংস নিয়ে আসবো। তাই আসুন, আমরা তো আর রোজ রোজ আসবো না, যে কদিন আছি একটু ভালো মন্দ খাওয়ান। ঠিক আছে বাবা, কালকেই তোমাদের জন্য বড় মাছ আর মাংস রান্না করব। তোমার আবার কি হলো? তুমি খাবার রেখে উঠলে কেন? আমার আর খিদে নেই ননি। জামাইবাবুর কথা শুনে আমার খিদে মরে গেছে। মানুষের ভাব দেখে আর বাঁচি নে, কালকে যখন শ্বশুর মশাই মাছ মাংস নিয়ে আসবে তখন তুমি খেও না, ঠিক আছে? আজকে বড় জামাই কি বললে তা তো শুনলে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা গেল। মেয়ে জামাইকে এক টুকরো মাছ কিনে খাওয়াতে পারলে না? আমি আর কি বলবো, মহাজনের কাছে টাকা ধার চাইতে গেছিলাম, কিন্তু সে আমাকে টাকা দেয়নি। হাতে কটা টাকা পয়সা আছে, তাই দিয়ে ছোট মাছ কিনে এনেছি। সে কি, এখন কি করবে তুমি? কাল যে ওদের মাংস এনে খাওয়াতে হবে। তাই ভাবছি গিন্নি, কিভাবে যে ওদের জন্য খাবার জোগাড় করি। এদিকে বড় জামাইয়ের যা মুখ, সবার সামনে কখন যে কি বলে ফেলে কে জানে। ওগো, এই বয়সে অপমানিত হয়ে কাজ নেই। তুমি এক কাজ করো, কাল সকালে আমার হাতের চুড়ি দুটো নিয়ে শ্যাকরার দোকানে বন্ধক দাও গিয়ে। তাই দিয়ে যা পারো তাই কিনে এনো। ও কথা বলো না গিন্নি, তোমার ওই চুড়ি আমি বন্ধক দিতে পারবো না। থাকার মধ্যে তো তোমার ওই চুড়ি দুটোই আছে। আত্মসম্মান না থাকলে চুড়ি দিয়ে কি হবে বলো তো? আর তুমি তো ওগুলো একেবারে দিয়ে দিচ্ছ না। আমাদের টাকা হলে আবার না হয় ফিরিয়ে নিলাম। বেশ, এত করে যখন বলছো, আমি কালকে শ্যাকরার কাছে চুড়িগুলো নিয়ে যাব। কি হলো ননিবালা, আজকে তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, যা হওয়ার তা তো দেখলেই। জামাইবাবু সামান্য একটা মাছের জন্যে বাবা মাকে কিভাবে অপমান করলো। জামাইবাবুর এমন আচরণ আমারও ভালো লাগেনি, তাই তো আমি খাবার ছেড়ে উঠে এসেছি। এতেও যদি ওনার একটু অপমান হতো। হবে না, তার কোনো কিছুতেই কিচ্ছু হবে না। উল্টে বাবা মা তার হাত থেকে বাঁচতে গহনা বিক্রি করছে। কি, মায়ের গহনা বিক্রি করছে? হ্যাঁ গো, মায়ের চুড়িগুলো বিক্রি করে কাল বাজার করা হবে। আমার মন চাইছে এক্ষুনি বাবার হাতে কিছু টাকা দিয়ে এসে বলি ওগুলো দিয়ে বাজার করতে। ওদের এই অসহায়ত্ব আর দেখতে পারছি না। না না ননি, তা করো না। বাবাকে তার কাজ করতে দাও, এতে করে জামাইবাবুকে উচিত শিক্ষা দেওয়া যাবে। ওকে উচিত শিক্ষা দেবে কিভাবে? সে এখন বলবো না, তুমি কেবল কালকে সকালে আমাকে ডেকে দিও, তারপর দেখবে খেলা। কি হে গোপাল কাকু, আজকে হঠাৎ আমার দোকানে কোনো কিছু লাগবে নাকি? এই বুড়ো বয়সে আর কি নেব বাবা, তোমার কাছে এলাম অন্য একটা কাজে। কি কাজ বলো তো? এই চুড়িগুলো রেখে আমাকে কিছু টাকা দাও তো। চুরি বন্ধক দিচ্ছ? তা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আর বলো না, মেয়ে দুটো জামাইদেরকে নিয়ে বাড়িতে এসেছে। এইদিকে আমার অবস্থা জানোই তো, নুন আনতে পান্তা বুড়োয়। মেয়ে জামাইয়ের যে একটু আপ্যায়ন করব, সেই অর্থ নেই আমার কাছে। ঠিক আছে, আমি চুরি রেখে কিছু টাকা দিচ্ছি, তুমি শোধ বাবদ টাকা দিয়ে ওগুলো নিয়ে যেও। এই নাও তোমার টাকা। আজকে আমার অনেক উপকার করলে বাবা, আমি খুব শীঘ্রই তোমার টাকা পরিশোধ করব।
কি লাগবে বাবু মশাই, কিছু খুঁজছেন নাকি? একটু আগে একজন ভদ্রলোক চুরি বন্দুক দিয়ে গেছে, এগুলো দিন তো দেখি। ওগুলো তো দেওয়া যাবে না, উনি এসে আবার ফিরিয়ে নেবেন তো। ওনার আসতে হবে না, আমি ওনার মেয়ে জামাই। ও আচ্ছা আচ্ছা, এই কথা। এটা এই নিন চুরি। এই নাও বাবা, মাছের মুড়োটা তুমি খাও। এই মুড়ো কি একটাই মা? আমি খেলে ছোট আবার রাগ করবে তো। তুমি নিশ্চিন্তে খাও বাবা, প্রকাশের জন্য আছে। হঠাৎ মাছ মাংস সহ এত সব খাবার কোথায় পেলে বাবা? কোথায় আবার পাবে? নিশ্চয়ই ছোট দিয়েছে, তাই দিয়ে আজকে বাজার করলো। কালকে ওর তেজ দেখলে না? না দাদা, আমি টাকা দিইনি, বরং বাবা মায়ের গহনা বিক্রি করে আপনার জন্য খাবার এনেছে। মায়ের গহনা বিক্রি করেছে বাবা? সে কি বলছো? এই না না, ওসব মিথ্যে কথা। আমরা গহনা বিক্রি করিনি, ঘরে কিছু টাকা ছিল তাই দিয়ে এসব কিনেছি। আপনার গহনা বিক্রির সময় আমি আড়াল থেকে সব দেখেছি বাবা, আর গহনাগুলো নিয়ে এসেছি। এই নিন মা আপনার গহনা। ছি 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 বাবা, তুমি আমাদের খাওয়ানোর জন্য শেষমেশ মায়ের গহনা বিক্রি করলে। বিক্রি না করে কি উপায় ছিল দিদি? তোর বর যেভাবে বাবা মাকে খাবারের জন্য অপমান করছিল, তা শুনলে যে কেউ এই ধরনেরই কাজ করবে। ছি ছি, যদি দিতে হয় তবে তোর বরের মুখে দে। দেখলে জয়া, দেখলে এখন সব দোষ আমার হয়ে গেল। আরে খাবার কি আমি একা খাচ্ছি? অবশ্যই তোমার দোষ, তোমার খাই খাই স্বভাবের জন্য এই কাণ্ড হয়েছে। আরেকটা জামাইও তো আছে, দেখছো সে কিভাবে রয়েছে, আর তুমি আছো খোঁট ধরাতে। আহ জয়া, থাম তো, ও দুদিনের জন্য বেড়াতে এসেছে, আমাদেরই ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত। দিদি ঠিকই বলেছে মা, আপনারা তো আপনাদের সাধ্যমতো আদর যত্ন আমাদের করেছেন, এরপরে দাদার এরকম আচরণ করা ঠিক হয়নি। দেখলে সবাই তোমার দোষ দিচ্ছে, এরপরও তুমি নিজেকে সাধু বলবে? না গিন্নি, ওরা ঠিকই বলছে। এতদিন অহংকারের বশে বাবা মাকে অনেক কথাই বলে ফেলেছি আমি, সেগুলো আসলেই ঠিক হয়নি। বাবা মা, আপনারা আমাকে ক্ষমা করুন। আমি আসলে বুঝতে পারিনি, অতিথি আপ্যায়ন করতে গিয়ে আপনাদের সর্বস্ব দিয়ে দিতে হয়েছে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এই ঢের। তোমার প্রতি আমাদের কোনো অভিমান নেই বাবা। রাগ অভিমান না থাকতে পারে, কিন্তু বড় জামাইয়ের কাছে সবার আবদার তো আছে। জামাই বাবু, কাল আমাদের আপনি মাংস খিচুড়ি খাওয়াবেন। বেশ বেশ, সে না হয় খাওয়াবো, কিন্তু মাংসর খিচুড়ি রাঁধতে হবে কিন্তু তোমাকে। না না, ও কাজ আমায় দেবেন না, আমি একদম রান্না করতে পারি না। ভয় পাস নে মা, আমি তোকে সব শিখিয়ে দেব। এখন তোরা খাওয়া দাওয়া শেষ কর, সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে যে।